তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই মনসৃজন স্টাগিতে। এখন শুনবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া এই কবিতাটার ব্যাখ্যা। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1961 সালে এবং মারা যান 1941 সালে। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। কথা কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও কিশোরের মনকে আলোড়িত করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান সং অফারিংসের জন্য। এর জন্য তিনি এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পাচ্ছেন। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখন এই যে বোঝাপড়া কবিতাটা নিয়ে আলোচনা করব, ব্যাখ্যা করব। এই কবিতাটি নেওয়া হয়েছে কবির খনিকা কাব্যগ্রন্থ থেকে। কবিতাটার নাম হচ্ছে বোঝাপড়া। প্রথমত, বোঝাপড়া বলতে আমরা কি বুঝি? মনে করো তোমার বন্ধু তোমাকে না জানিয়ে কোনো একটা কাজ করেছে, তুমি খুব মনক্ষুণ্ণ হয়েছো, তোমার একটু খারাপ লেগেছে। তখন তুমি বলছো, আচ্ছা তুই আয়, তোর সঙ্গে আমার বোঝাপড়া আছে। মানে তুমি সেই বিষয়টাকে বুঝে নিতে চাইছো। এবার বুঝে নিতে চাওয়া আর বোঝাপড়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। বোঝাপড়ার মধ্যে বেশ খানিকটা অভিমান মেশানো বা একটা রাগ মেশানো একটা বিষয় থাকে, যে তোমার বন্ধু তোমাকে না জানিয়ে কিছু করেছে, এবার তুমি তার সঙ্গে বোঝাপড়া করতে চাইছো। মানে একটা মুখোমুখি একটা সওয়াল জবাব, যে তুমি জিজ্ঞেস করছো তুই এটা কেন করলি, এই সমস্ত কিছু বলে যে ক্লিয়ার করে নিচ্ছ, সেটা হচ্ছে বোঝাপড়া। এই যে কবিতাটা বোঝাপড়া, এখানে কিন্তু কোনো মানুষের সঙ্গে বোঝাপড়ার কিছু নেই, মনের সঙ্গে বোঝাপড়া, নিজের সঙ্গে বোঝাপড়ার একটা ব্যাপার। কীরকম? কবিতাটা শুরু হচ্ছে, মন রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লাও সহজে। মানে খুবই স্পষ্টভাবে এই কবিতার প্রত্যেকটা কথা বলে দিয়েছে, আলাদা করে তেমন কিছু বলার নেই। আমরা বুঝতেই পারছি মনকে কি বলতে হবে, যে আমাদের ভালো কোনো কিছু আসুক, খারাপ কোনো কিছু আসুক, যাই আসুক, আমরা সত্যিটাকে সহজে মেনে নেব। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। বলছে কেউ তোমাকে ভালোবাসে, কেউ বাসতে পারে না। অর্থাৎ দেখো, আমরা যে যেমনই হই, আমাদের তো প্রত্যেকে ভালোবাসে না। আমাকে কেউ ভালোবাসে আমাদের। মনে করো তোমাকে অনেকে ভালোবাসে, আবার অনেকে দেখবে অতটা পছন্দ করেও না। এটা হতেই পারে, সবাই সবাইকে পছন্দ করবে এমন তো নয়। তো বলছে এই রকম আমাদের কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। আবার কেউ নিজেকে বিকিয়ে দিয়েছে, অর্থাৎ তার কাছে মূল্যবোধের কোনো দাম নেই। সে যেন খুব অল্প কিছু অর্থের বিনিময়ে নিজেকে বিকিয়ে দিতে পারে, অল্প কিছু সুযোগের বিনিময়ে নিজেকে বেচে দিতে পারে। আবার অনেককে তুমি যত টাকাই দাও, তার সেই সততাটাকে সে কখনো বিক্রি করে না। যেটা করা উচিত নয় সেটা সে কখনোই করে না। এবার বলছে কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতিক, সবার তরে নহে সবাই। মানে সেই এবার কথা হলো, সবাই এইরকম কেন করছে, আর এই যে এমনটা করছে এর জন্য দায়ী কে? এটা কিন্তু তার নিজের স্বভাবের জন্য, যে করছে তার স্বভাবের জন্য, বা হয়তো তোমার সঙ্গে করছে তার জন্য তুমিও খানিকটা হয়তো দায়ী, বা এই সমস্ত কিছু শুধুমাত্র ভবের গতিক, অর্থাৎ সমস্ত কিছু যেন সময়ের জন্যই হচ্ছে। এই সময়টা কেটে গেলে হয়তো এরকম হবে না, পরিস্থিতিকে দায়ী করছে। বলছে সবার তরে নহে সবাই। আমরা কিন্তু সবাই সবার জন্য নই, শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি। তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। বলছে তোমার ভোগে তোমায় কতক দেবে ফাঁকি, তুমিও কতক দেবে ফাঁকি। অর্থাৎ আমরা কাউকে ফাঁকি দিয়ে যাচ্ছি, কেউ আমাদের ফাঁকি দিয়ে যাচ্ছে। আমরা কাউকে ভুল বোঝাচ্ছি, কেউ আমাদের ভুল বোঝাচ্ছে। এটা যেন চলছে প্রতিনিয়ত, এটা একটা সাইক্লিকভাবে চলছে।
মানে কেউ কিন্তু সেই অর্থে সব কিছু থেকে একটা অন্য জীবন যাপন করতে সবসময় পারে না। আর এই যে ফাঁকি দেওয়ার বিষয়টা চলছে, যে আমাকে কেউ ফাঁকি দিচ্ছে, আমি কাউকে ফাঁকি দিচ্ছি, সে আবার অন্য কেউকে ফাঁকি দিচ্ছে, এটা কিন্তু আজকের প্রসঙ্গ নয়, এটা মান্ধাত্তার আমল থেকে চলে আসছে, অর্থাৎ অনেক দিন থেকে কিন্তু এই বিষয়টা চলে আসছে। বলছে তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মানে আমরা কিন্তু পারি না বাঁচিয়ে যেতে, সমস্ত রকমের জখম, সমস্ত রকমের কষ্ট যন্ত্রণা আমরা বাঁচিয়ে যেতে পারি না। আমাদের অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে বিপদ তো দূরে হচ্ছে, এই যে এত এখন যেমন করোনা সিচুয়েশান, এত বিপদ, হ্যান ত্যান, এত লোক মারা যাচ্ছে, সব দূরে দূরে যাচ্ছে, আমার সঙ্গে তো হচ্ছে না। কিন্তু যখন দেখি আমার পাড়ায় কারো হচ্ছে, তখনও মনে করি না আমার হচ্ছে না। আমার পাশের বাড়ি যখন কোনো সমস্যা হয়, অনেকে তখনও কিন্তু টনক নড়ে না। আবার নিজের সঙ্গে যখন কোনো কিছু হয়, তখন কিন্তু তাকে সমস্ত কিছু বুঝতে হয়। যাই হোক, যে আমাদের সেই আমরা অতটা ভাগ্য নেই যে আমরা সব যখন বাঁচিয়ে চলতে পারবো। তাই কবি বলছেন, মন রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। তাই কবির বক্তব্য, মনকে বলতে হবে, মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে যে ভালো মন্দ যা আসবে আমি সত্যিটাকে সহজভাবে মেনে নেব। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতো পারো যদি, সেই কি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় কেউ করে না, সেইখানে হয় জাহাজ ডুবি। কবি বলছেন যে আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ি, সমস্যাটা নিয়ে জর্জরিত হয়ে যাই, তারপর একটা সময় মনে করি যে আমি সমস্যাটাকে এই বোধহয় সমস্যাটাকে কাটিয়ে উঠলাম, আমার জীবনে হয়তো এখন আর কোনো সমস্যা নেই। এই রকম যখন একটা ভাব আমরা করতে আরম্ভ করি, হঠাৎ করে দেখা গেল যে একটা ভীষণ বড় কোনো সমস্যার মধ্যে পড়ে গেলাম, যেখানে আমরা কোনো রকমের আশঙ্কাই করিনি, সেখানটায় এত বড় একটা বিপদ ঘনিয়ে এলো যে আমরা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম। বলছে এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় কেউ করে না, সেইখানে হয় জাহাজ ডুবি। আমরা যেখানে মনেই করি না যেখানে আমাদের সমস্যা হতে পারে, এখানে আমি বিপদে পড়তে পারি, সেই জায়গাটাই আমরা বিপদে অনেক ক্ষেত্রে পড়ে যাই। অর্থাৎ এই যে আমার সঙ্গে যত হওয়ার ছিল না, কেন হলো এটা আমরা প্রশ্ন করি, কিন্তু না, এটা খুব সামান্য ঘটনা, খুবই সামান্য ঘটনা। তো কবি বলছেন যে এই আমাদের সঙ্গে খারাপ কিছু হওয়া, আমরা বিপদে পড়া, এটা যেমন সামান্য ঘটনা, তার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, আমাদের যখন আমাদের সঙ্গে খারাপ কিছু হবে, তখন কিন্তু আমরা তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? আমরা কিন্তু সবার সঙ্গে ঝগড়া করে আমাদের জীবনটাকে অপচয় করব না, সময়টাকে অপচয় করব না। ভেসে থাকতে পারো যদি, সেইটা সবার চেয়ে শ্রেয়। অর্থাৎ এই সমস্ত কিছুর মধ্যে আমাদের এক্সিস্টেন্সটা রাখতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের অস্তিত্বের লড়াইটা চালিয়ে যেতে হবে, সেইটা সব থেকে শ্রেয়। আর বলছে যদি না পারো, তুমি যদি না পারো তাহলে কি, টুপ করিয়ে ডুবে যেও। একদিন তুমি ধরো কোনো একটা জায়গায় একটা আলোচনা সভা, সেখানে সেই আলোচনার সঙ্গে তুমি খাপ খাওয়াতে পারছো, তাহলে তুমি তোমার বক্তব্য রাখো, আর যদি না পারো সেখান থেকে ওই পাত্তাড়ি গুটিয়ে কেটে পড়ো, চলে যাও সেখান থেকে। একই রকমভাবে যদি তুমি সমস্ত কিছু মানিয়ে নিয়ে থাকতে পারো, সবার সঙ্গে ঝগড়া না করে, তাহলে সেইটা থাকো। আর যদি মানিয়ে নিতে না পারো, তাহলে টুপ করে তুমি ডুবে যাও, অর্থাৎ তুমি এখান থেকে সরে পড়ো। অর্থাৎ আমরা যখন মেনে নিতে পারি না, তখন আমাদের আর অস্তিত্ব কিন্তু থাকে না। তোমার মাপে, হ্যাঁ, তাই কি বলছেন, মন রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লাও সহজে। অর্থাৎ এই যে যেখানে আমি শঙ্কা করিনি, সেখানে এসে আমার যে জাহাজটা ডুবে গেছে, আমাকে মেনে নিতে হবে, মনকে বলতে হবে যে এটা সত্যি, আমি তাই এটাকে মেনে নিচ্ছি। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। একটা জিনিস দেখো, আমরা মনে করি যে স্কুলের টিচাররা খুব শান্তিতে আছে,
কিন্তু তা কিন্তু নয়। টিচারদের হয়তো দেখা গেল হেড স্যার তাকে হচ্ছে চাপের মধ্যে রেখেছে, হেড স্যারকে অন্য কেউ চাপের মধ্যে রেখেছে, বা মনে করো আমাদের মা বাবা খুব বকছে, কিন্তু মা বাবা যেখানে কাজ করে তাদের হয়তো তারা সেখানে বকাঝকা খায়। এইরকমভাবে আমরা হয়তো কিছু মানুষকে চাপ সৃষ্টি করছি, আমাদের কিছু মানুষ চাপ সৃষ্টি করছে, বা যারা আমাদের চাপ সৃষ্টি করছে তাদের দেখা গেল অন্য কেউ চাপ সৃষ্টি করছে। এইটা কিন্তু চলছে। তবু ভেবে দেখতে গেলে এমন কিশোরে টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুশীল থাকে, মধুর থাকে ভোরের আলো, মরণ এলি হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুমন মস্ত ডাগর। বলছে আমরা অনেক সমস্যার মধ্যে থাকি, অনেক চাপের মধ্যে থাকি, কিন্তু এই সমস্ত চাপগুলো বাদ দিয়েও আমাদের জীবনটা কিন্তু খুব সুন্দর। এত সমস্যার মধ্যেও মনে করো একটা মানুষ সারাদিন সারা সপ্তাহ প্রচণ্ড পরিশ্রম করে, কিন্তু উইকেন্ডে এসে সে একটুখানি মনে করো ফ্যামিলির সঙ্গে বেরোয়, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে বেরোয়, বা নিজের মতো করে একটু থাকে, বা তোমরা সারাদিন পড়াশুনো করছো, করার পরে মনে করো সন্ধেবেলা বা বিকেলবেলা একটু খেলতে বেরোলে, সেই যে সময়টা, সেই সময়টা খুব একটা রিল্যাক্স লাগবে, খুব একটা ভালো লাগবে। অর্থাৎ এই যে কবি বলছে যে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। এই সমস্যার মধ্যেও যদি আমরা একটু চেষ্টা করি, তার মধ্যেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরর চেয়ে বাসাই ভালো। আমরা চারদিকে সৌন্দর্যটাকে উপভোগ করতে পারি। যখন হঠাৎ করে মৃত্যু আসে, তখন আমরা দেখি না, মৃত্যুর থেকে আমরা বেঁচে থাকাটাই অনেক ভালো। আমরা সমস্যার পড়লে দূর, এর থেকে মরণ ভালো, এরকম আমরা বলে ফেলি, উফ আর পাচ্ছি না, এর থেকে ভগবান তুমি কেন আমাকে তুলে নিচ্ছ না। কিন্তু আমরা বলার জন্য হয়তো অনেকে এই কথাটা বলি, কিন্তু যখন মৃত্যু আমাদের সামনে আসে, দোরগড়ায় আসে, তখন হঠাৎ করে আমরা খেয়াল করি যে না, এর থেকে কিন্তু জীবনটা অনেক ভালো। আর আমাদের একটা জিনিস হয় যে আমাদের খুব কাছের মানুষ, সে যখন চলে যায়, থাকে না, আমরা মনে করি জীবনে আর কিচ্ছু নেই, জীবনটা শেষ, কিন্তু তা কিন্তু নয়। সেই কাছের মানুষটা তাকে ছাড়াও যেন আমরা চলতে শিখে যাই, তাকে বাদ দিয়েও দেখি যে জীবনে পৃথিবীতে অনেক কিছু রয়েছে। মন্দে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্তর এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে কার্যতা যত শীঘ্র পারো সারো। খুব খানিককে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো, মন্দে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লাও সহজে। এটা হচ্ছে শেষ স্তবক পড়লাম। বলছে যে আমরা কখনো যদি শুধুমাত্র জীবনের দুঃখের দিকে ফোকাস করি, শুধু খারাপটার দিকটা ভাবতে থাকি, এই দুঃখটাকে বড় করে থাকি, আরও বড় করতে থাকি, সমস্যাটাকে আরও জর্জরিত হয়ে ফেলি, সমস্যাটা নিয়েই সারাক্ষণ কথা বলি। দেখো, প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে। এবার শুধুমাত্র সমস্যার কথা বলতে যদি আমরা থাকি, শুধুমাত্র সমস্যার মধ্যেই জড়িয়ে থাকি, সমস্যাটাকেই জীবন করে ফেলে যদি, তাহলে কিন্তু কি হবে, আমরা নিজের দোষে নিজের জীবনটাকে একেবারে বিষাদময় করে তুলব। তাহলে এই বিষয়টাকে কবি বলছে যে নিজের পায়ে কুড়ুল মারার মতো। বলছে যদি তুমি এটা করতে চাও তাহলে করো, যত শীঘ্র পারো সারো, মানে এটা তুমি করে ফেলো, তোমার যদি এটা শান্তি পাও তাহলে এটা তুমি করে ফেলো। কবি কিন্তু চান না যে আমরা জীবনটা সেই রকম বিষাদময় করে তুলি। হ্যাঁ, যখন খুব সমস্যা হবে তখন কবি কী করতে বলছেন খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। মানে দেখো, যখন কিছু হয়ে যায় তখন ব্যাপারটা তো হয়েই যায়, সেই বিষয়টাকে আমরা তো পাল্টাতে পারি না। কেউ যদি মারা যায় আমরা তাকে ফেরত তো আনতে পারবো না। এখন তার কথা ভেবে শোকে দুঃখে আমি আমার জীবনটাকে রসাতলে পাঠাতে পারি না, আমার জীবনটাকে আমি বিষাদময় করে তুলতে পারি না। তার পরিবর্তে কি বলছেন যে যদি কান্নাকাটি করলে তুমি শান্তি পাও, কান্নাকাটি করো, যা খুশি তাই করো, করে নেওয়ার পরে নিজের মনটাকে দিনের শেষে শান্ত করো, মনটাকে বোঝাও, মনের সঙ্গে একরকমই করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। তারপর আধার ঘরে, একটা অন্ধকার ঘরে দেখবে যখন কোনো আলো নেই, ঘুটঘুটে অন্ধকার, সেখানে ছোট্ট একটা প্রদীপের আলো জ্বালালে চারদিকটা যেন আলোকিত হয়ে ওঠে।
সেই রকমভাবে জীবনের অন্ধকারময় এই জীবনটাকে সেই প্রদীপের ছোট্ট আলোর শিখায় আলোকিত করতে হবে এবং আমাদের ভুলে যেতে হবে যে আমার সঙ্গে অন্য একটা মানুষের কী বিভেদ, অর্থাৎ মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, তাদের পাশে থাকতে হবে। মনরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে। একটা কথা, যে কথাটা দিয়ে কবি কবিতা শুরু করেছেন সেই কথাটা দিয়েই শেষ করলেন, যে মনকে বলো যে ভালো মন্দ যে সময়ই আসুক সহজভাবে আমাকে সত্যটাকে মেনে নিতে হবে। খুব সুন্দর একটা কবিতা তোমরা শুনলে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তোমরা অন্যান্য কবিতা, গল্প এবং আলোচনার জন্য প্লেলিস্ট দেখো এবং সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।